নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল 5টা বাজে। আমরা তৈরি হয়ে অটোর অপেক্ষা করছি। আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা দুদিনের জন্য বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছি। এই শান্তিনিকেতনে আমরা জানুয়ারি মাসেই গেছিলাম। আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, আর শান্তিনিকেতনের ভিডিওর ক্লিপিংসগুলো সব ল্যাপটপে ছিল, তাই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। কি গো, তুমি টুপি পরে একবারে রেডি হয়ে গেছো? হ্যাঁ, অটোওয়ালার জন্য ওয়েট করছি। নিজের প্রোটেকশন নিজের কাছে, বুঝলে? শরীর খারাপ হলে কেউ দেখবে না। অটোওয়ালাকে ফোন করে অন্তরে দেখো ঘুরতে গিয়ে যদি শরীর খারাপ হয়। অটোওয়ালা কি বললো? আসছে, এখনই আসছে বললাম। তাহলে চল উঠি। চলুন, আমাদের অটো এসে গেছে। এবার ঘর লক করে যাত্রা শুরু করি। আমি ভাবতেই পারিনি শান্তিনিকেতনের ব্লগটা দিতে পারবো, জানেন? যেহেতু আমাদের ল্যাপটপে ভিডিও ক্লিপিংসগুলো ছিল, আর ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম ভিডিওগুলো আর পাওয়া যাবে না। ল্যাপটপ সারানোর পর দেখছি সব ক্লিপিংস আছে। কথা আছে না, রাখে হরি মারে কে, সেই অবস্থা হয়েছে। এদিকে আমরা অটোতে চেপে গেছি, যাচ্ছি টাটানগর রেলওয়ে স্টেশন। এখান থেকে স্টিল ধরে প্রথমে যাব হাওড়া, তারপর হাওড়া থেকে বোলপুর যাওয়ার জন্য রামপুরহাট এক্সপ্রেস ধরবো। জামশেদপুর থেকে স্টিল 6টা 10-এ ছাড়ে। এত সকালে স্কুল অফিস কিছুই খোলে না, তাই রাস্তা একেবারে ফাঁকা। আর ফাঁকা রাস্তা পেয়ে অটো এমন ছুটছে, একেবারে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। রেলওয়ে স্টেশন পৌঁছাতে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। এ তো আমাদেরকে 10 মিনিটেই পৌঁছে দিল দেখছি। ভাগ্যিস টুপি পরে বসেছিলাম, নাহলে ঠান্ডায় একেবারে জমে যেতাম। এক তো খোলা অটো, চারদিক থেকে হাওয়া আসছে, তারপরে এত স্পিডে চালিয়েছে, ঠান্ডায় আমার অবস্থা খারাপ। এই যে আমাদের জামশেদপুরের টাটানগর রেলওয়ে স্টেশন। Superfast Express is on the 31st. Your attention please. Train number. सब कुछ ठीक ठाक चलते, ट्रेनটা টাইমে পৌঁছালেই হলো না। ওটা একটা বিশাল চিন্তার ব্যাপার। এদিকে 6টা 15 হয়ে গেছে, ট্রেন এখনো চলার নাম নেই। ওদিকে বোলপুরের ট্রেনটা মিস না করে দিই, তাই দেখছি সমানে ট্রেন ট্র্যাক করে যাচ্ছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 10 মিনিট লেটে ছেড়েছে। আমাদের খুব টেনশন হচ্ছে যে ওদিকে কানেক্টিং ট্রেনটা আবার মিস না করে যাই। দেখা যাক কি হয়। খুব পর্দা উঠেছে। যদি আর লেট না করে তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এরপর যদি আরও 5-10 মিনিট লেট করে তাহলে অসুবিধায় পড়তে হবে। তখন আবার অন্য কোনো ট্রেনে আমাদেরকে টিকিট কাটতে হবে। আমাদের ওখানকার কানেক্টিং ট্রেনটা করার সময় 11:55, আর এটা রাইট টাইম 10:30। আর ওখানে 11:50। এদিকে বাইরে কত কুয়াশা দেখছেন। ট্রেন চলবে কি করে, কিছুই দেখা যাচ্ছে না। সেই জন্যই লেট করছে মনে হয়। শীতকালে জার্নির এটাই একটু অসুবিধা। একবার শীতকালে আমরা পুরী গেছিলাম, জানেন? যেদিন আমরা পুরীর থেকে রিটার্ন আসছিলাম, ট্রেন 1 ঘন্টা লেট দেখাচ্ছিল। আর 1-2 ঘন্টা লেট হওয়াটা তো আমাদের এখানে স্বাভাবিক ব্যাপার, তাই প্রথমে অত গা করিনি। আমাদের হোটেলেরও বুকিং সেদিন পর্যন্তই ছিল, তাই হোটেলও ছেড়ে দিতে হয়েছিল। সে ট্রেন লেট হতে হতে কত লেট হয়েছিল জানেন? 30 ঘন্টা লেট। লাস্ট মোমেন্টে না কোনো হোটেল পাই, না কোনো ট্রেনের টিকিট পাই। কি দুর্গতি হয়েছিল সেবার আমাদের। যা বাবা, আবার দাঁড়িয়ে গেল। এমনিতে 10 মিনিট লেটে ট্রেন ছেড়েছে, আবার কিছুক্ষণ চলার পর এখন আবার 10 মিনিট ধরে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আর মনে হচ্ছে আমরা ওই ট্রেনটা মিস করব। অলরেডি হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে এখানে। আজ কপালে ভোগান্তি আছে আমাদের। আবার আমাদের ট্রেন চলা শুরু করেছে। বেলা যত বাড়বে কুয়াশাও হয়তো কমবে। এমনিতে জামশেদপুর থেকে হাওড়া পৌঁছাতে 4 ঘন্টা মতন সময় লাগে, তবে আজ আর 4 ঘন্টায় পৌঁছাতে পারবো বলে তো মনে হচ্ছে না। দেখছেন এখনো কত কুয়াশা। আমাদের ট্রেন যদি 11টা থেকে 11:15-র মধ্যে হাওড়া স্টেশনে না পৌঁছাতে পারে, তাহলে আমরা কানেক্টিং ট্রেন রামপুরহাট এক্সপ্রেসটা মিস করব। আর রামপুরহাট এক্সপ্রেসের পর যে ট্রেনটা আছে সেটা বেলা 2টোর সময়। হাওড়া থেকে বোলপুর পৌঁছাতে 3 ঘন্টা মতন সময় লাগে।
আর দুটো ট্রেনটা যদি আমরা ধরি তাহলে বোলপুর পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে। আর শান্তিনিকেতনে ঘোরাঘুরির দিনের আলোতেই করে নিতে হয়, সন্ধেবেলাতে ওখানে কিছুই দেখা যায় না। এদিকে ট্রেন যতই এগোচ্ছে কুয়াশা তত বাড়ছে, তার সাথে আমাদের টেনশনও বাড়ছে। এখন আমাদের ট্রেন খড়গপুর পৌঁছেছে। এদিকে ট্রেনে ব্রেকফাস্টও এসে গেছে। আমি একটা ব্রেড অমলেট নিয়েছি আর দেবজিৎ ব্রেড কাটলেট নিয়েছে। ওর কাটলেটটা একটু টেস্ট করে দেখলাম, একদম বাজে, কিচ্ছু নেই, শুধু সেদ্ধ আলু। আলুটাকে রং দিয়েছে না কি করেছে কে জানে, একটা কাটলেটের শেপ দিয়ে দিয়েছে। আর আমার অমলেটটা খেতে মন্দ নয়, ডিম ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে একটা অমলেট করে দিলে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আপাতত এই দিয়ে ব্রেকফাস্টটা সারা হলো। এরপর ট্রেনে আর কি কি ওঠে দেখি। ট্রেন জার্নিতে একটু খুচুর খাচুর খেতে আমার বেশ ভালোই লাগে। এখন রোদ উঠেছে তো, তাই ট্রেনটাও বেশ ভালো স্পিড নিয়েছে। দেখুন, এই রোদ দেখে আমাদেরও মনে আসার আলো যাচ্ছে। যেরকম ট্রেনটা স্পিড নিয়েছে মনে হয় মেকআপ করে দেবে। যাক, শেষমেশ আমরা হাওড়া স্টেশনে নামতে পেরেছি। আর 15 মিনিটের মধ্যে বোলপুরের ট্রেনটাও ছেড়ে দেবে, তাই কোনো দিকে না তাকিয়ে ট্রেন ধরতে ছুটছি। চলুন তাহলে আমরা গিয়ে ট্রেনটা ধরি। বোলপুর স্টেশনে নেমে আবার আপনাদের সাথে কথা বলছি। হাওড়া থেকে বোলপুর ট্রেনে পৌঁছাতে 3 ঘন্টা মতন সময় লাগবে। আমরা পৌঁছে গেছি বোলপুরে। এই যে বোলপুর রেলওয়ে স্টেশন। আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত রাঙামাটির দেশে, শান্তিনিকেতনে। এখন 3টে মতন বাজে। স্টেশনে বাইরে থেকে একটা টোটো ধরে যাচ্ছি হোটেলে। হোটেল আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম, তাই বোলপুরে ট্রেনে চেপে হোটেলে ফোন করে আগে লাঞ্চটা বলে দিয়েছিলাম। হোটেলে পৌঁছে যেন মনের মতন খাবারটা পেয়ে যায়, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্টেশন থেকে হোটেল পৌঁছাতে 20 থেকে 25 মিনিট মতন সময় লাগবে। কবে থেকে শান্তিনিকেতন আসবো করে আর আশাই হচ্ছিল না। কতবার তো হোটেল বুক করে ট্রেনের টিকিট কেটে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা হয়েছে জানেন। শেষমেশ তো আমি ভেবেছিলাম শান্তিনিকেতন বোধহয় আমার কোনোদিন দেখাই হবে না। যাক, শেষমেশ আজকে শান্তিনিকেতনে এসে পৌঁছেছি। আমি আজকে খুব খুশি। এখানে দেখছি খুব টোটো চল জানেন, সবাইকে দেখছি টোটোতে করে ঘুরছে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল বিনোদিনী। এখন দুদিনের জন্য আমার ঠিকানা এই হোটেল বিনোদিনী। দেবজিৎ রিসেপশনে ফর্মালিটিস গুলো করুক, ততক্ষণ আমরা লনটা ঘুরে আসি। বাহ, এই গাছটা দেখুন কি অপূর্ব, এরকম গাছ আমি আগে কখনো দেখিনি। কি নাম কি জানে। লনটা খুব সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে। এই লনে বসে চা জল খাবার খাওয়ারও ব্যবস্থা রয়েছে, কিন্তু এত কম সময়ের জন্য এসছি লনে বসে আর কখন চা জল খাবার খাবো। চলুন তাড়াতাড়ি করে রুমটা দেখে নিই। এখন সিজনে পিক তো, তাই হোটেলে রুম পাওয়া যাচ্ছিল না জানেন। এখানেও ডাবল বেডের রুম পাইনি, ট্রিপল বেডের রুম নিতে হয়েছে। কি আর করা যাবে, এই সময় রুম পেয়েছি এটাই অনেক। এই যে আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে আলো বাতাসও ভালোই আছে দেখছি। আর রুমের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে, যেমন টিভি, এসি, গিজার। তবে কোথাও ঘুরতে এসে টিভি আর কতটুকু দেখা হয়। আর শীতকালে তো এসির প্রয়োজনই হয় না। তবে হ্যাঁ, ঠান্ডায় গিজার ছাড়া চলবে না। এদিকে লাঞ্চ করতে চলে এসেছি আমরা ডাইনিং হলে। খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ডাইনিং হলটা আমার খুব ভালো লেগেছে। আজ আমরা লাঞ্চে বলেছি ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে পমফ্রেট। এই দিয়ে লাঞ্চ করে এখন আমরা বেরাবো সৃজনী শিল্পগ্রামটা দেখতে। একটু আগেই বললাম শান্তিনিকেতনে যা কিছু ঘোরাঘুরি সব দিনের আলো থাকতে থাকতেই করে নিতে হয়, তাই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সৃজনী শিল্পগ্রাম দেখতে। এদিকে দেখুন সূর্যি মামা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের হোটেলের রিসেপশনে বললো হোটেলের গেটের কাছে দাঁড়ালে নাকি টোটো পাওয়া যাবে। এই রাস্তা দিয়ে সারাক্ষণ টোটো যাওয়া আসা করে, তাই দেবজিৎ দাঁড়িয়ে আছে টোটো ধরার জন্য। আর রাস্তার ওপরে দেখছি খেজুর রস জাল দিয়ে খেজুর গুড় তৈরি করছে। এদিকে দেবজিৎ টোটো পেয়ে গেছে, আমরা টোটো নিয়ে যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। টোটোওয়ালা বললো সৃজনী শিল্পগ্রাম পৌঁছাতে 25 মিনিট মতন সময় লাগবে। এই শিল্পগ্রামটা দেখার জন্য খেজুরের রস থেকে গুড় তৈরি করাটা আমার দেখা হলো না। কাল সকালবেলা ঘুম থেকে উঠে আগে যাব খেজুরের রস থেকে গুড় তৈরি করা দেখতে। এটা আমি আগে কখনো দেখিনি, তাই আমার কাছে বেশ নতুনত্ব লাগলো।
এদিকে আমরা পৌঁছে গেছি শিল্পগ্রামে। চলুন তাড়াতাড়ি করে ভেতরে যাই, এরপর তো গেট বন্ধ হয়ে যাবে। এই শিল্পগ্রামটি দেখার জন্য টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। এখানে বড়দের টিকিটের দাম 20 টাকা, আর 10 বছরের থেকে ছোট বাচ্চাদের টিকিটের দাম 10 টাকা। আমরা দুজন দুটো টিকিট কেটে নিয়েছি। এবার আমরা ভেতরে ঢুকছি। ভেতরটা কি সুন্দর দেখুন, চারপাশে গাছ দিয়ে সাজানো, দারুণ জায়গাটা। 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল শিল্পগ্রামটি। এখানে শুধু বাংলা শিল্পই নয়, এখানে দেখা যাবে বিহার, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা সহ 7টা রাজ্যের শিল্প প্রদর্শন। এখানে রয়েছে প্রত্যেকটা রাজ্যের এক একটি করে কুটির, এক একটা কুটির এক এক রাজ্যের প্রতীক। কুটির যাওয়ার পথে প্রথমেই এলো পুতুল ঘর। বাহ, এই ঘরে দেখুন কত রকমের পুতুল, রাজা রানী, বর বউ, ছৌ নাচের মুখোশ। আমাদের ছোটবেলায় যে পুতুল নাচ হতো, এখানের পুতুলগুলো অবিকল আমার সেরকমই লাগছে। শুধু এই পুতুলগুলোকে নাচাবার জন্য আজ আর কেউ নেই। চলুন এবার এখান থেকে বেরোই, দেখি আর কি কি আছে। তবে এই পুতুলটাকে দেখুন, এটা আমার বেশ লেগেছে। এখানে অপূর্ব শিল্পকলা সব দেখতে দেখতে কখনো চলে যাচ্ছিলাম পোড়ামাটির দেশ বাঁকুড়ায়, তো কখনো আবার নিজেকে পাচ্ছিলাম আসামে। এইসব দেখতে দেখতে সময়টা যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তার সাথে হাওয়ায় ভেসে আসছে বাউলের গান, সব মিলিয়ে মিশিয়ে এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। পালকিতে বউ চলে যায়। আমরা গল্পে গানে কথাটা কত শুনেছি বলুন। এখানে এসে মনে হচ্ছে আমি ছোটবেলায় আবার ফিরে গেছি। ছোটবেলায় গল্পে শুনতাম না, আগেকার দিনে বিয়ে করে পালকিতে বউ নিয়ে যেত। এইসব দেখতে দেখতে কখন যে গোটা শিল্পগ্রামটা আপনার ঘোরা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এদিকে ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেছি এক টুকরো ঝাড়খণ্ডে। চলুন ঘুরে আসি আমাদের ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে বেরিয়ে সোজা এবার আমরা চলে এসেছি আসামের শিল্পকলা দেখতে। জানে না তার সঙ্গে না এলে না দেনা, সোনা ছাড়িয়া দিয়া নকল সোনা ওরে সাদা কুটা কাটা মানিক পাইল রে, ওরে অতলে তলে ফেলিয়া দিল রে, ওরে সাদে রাজা দন মানিক পাইল কুটা কাটা মন্দে মানে না, সেজন সোনা চেনে সেজন মানিক চেনে না, ওরে সেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই দেনা দেনা। আহা আখি সোনা সারিয়া দিয়া নকল সোনা সেজন সোনা চেনে ওরে পানিয়া চেনে সোনা। সোনা যদি চিনতে হয় না দিদি ভাই, হ্যাঁ তাহলে আমি তো চিনতে পারবো না, তাহলে কার কাছে যেতে হবে? কারোর কাছে। কুটা কাটা মানিক পাইল রে, পিঁপড়া জানে চিনির দাম, ওরে পানিয়া চেনে সোনা, মাটির প্রেমের মূল্য কে জানে, ওরে মাটির প্রেমের মূল্য কে জানে, আছে ভবে কয়জনা
সেজন সোনা চেনে না। জয় গুরু জয় গুরু। আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী। এই শিল্পগ্রামে এসে আমার আজকে আর কিছুই বাদ থাকলো না। বাউলের সাথে গানে গলা মেলানো আর এদের সাথে আবার নাচে তাল মেলানো, সব পুরো হয়ে গেল। শিল্পগ্রামে একটা ছোটখাটো হাটও বসছে। এই টি শার্টটা দেখুন, কুমোরপাড়ার গরুর গাড়ি লেখা আছে, বেশ ভালো লাগছে না? এখানে জামা কাপড়, গয়নাগাটি, ব্যাগ অনেক কিছু পাওয়া যাচ্ছে। তবে আজকে আমরা এখানে কিছু দেখবো না, কালকে সোনাঝুরি হাটে যাবো তো, ওখানে গিয়েই দেখবো। শুনেছি সোনাঝুরি হাটে নাকি খুব সুন্দর সুন্দর সব শাড়ি পাওয়া যায়। তবে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, পুরোটাই লোকের মুখে শোনা। তবে কালকে গিয়ে অভিজ্ঞতাটাও করে নেব। এই শিল্পগ্রামের এদিকটা রয়েছে পাথরের মূর্তি। এই মূর্তিগুলো সব তৈরি করেছে এখানকার ছাত্রছাত্রীরা। কি অদ্ভুত হাতের কাজ দেখুন। এই শিল্পগ্রামে এসে একটা জায়গার মতো কত কিছু দেখলাম। কোথাও পাথরের তৈরি মূর্তি, তো কোথাও কাপড়ের পুতুল, কোথাও আবার গাছতলায় বসে বাউল আপন মনে মাটির গান গাইছে। এইসব দেখতে দেখতে শিল্পগ্রাম আজ ঘোরা এখানেই শেষ করে এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। সন্ধে হচ্ছে তো, এরপর শিল্পগ্রামের গেট বন্ধ করে দেবে। আজ ভোর 4টের আগে যে উঠেছি, সেই তখন থেকে ছুটে বেড়াচ্ছি। এবার একটু ক্লান্ত লাগছে, শরীরটা একটু বিশ্রাম চাইছে। এখন হোটেলে গিয়ে যা পাওয়া যাবে কিছু একটু খেয়ে শুয়ে পড়বো। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো। কালকে বিশ্বভারতী যাব, সোনাঝুরি হাট যাব, কোপাই নদী, আরো অনেক কিছু দেখার আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা বট গাছ। এই বট গাছটার পিছনে অনেক গল্প আছে। সেই গল্পই আমাদের টোটোওয়ালা দাদা আমাদেরকে এখন শোনাচ্ছেন। আপনাদেরকেও এই গল্পটা শোনাবো। কাল দিনের আলো যখন বট গাছটা দেখবো তখন শোনাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে তো, বট গাছের কিছুই দেখা যাচ্ছে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।